আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে লাইসোসোম বা লাইসোজোম। তুমি লাইসোসোম বলো আর লাইসোজোম বলো, কোনো সমস্যা নেই। এই যে লাইসোজোমটা তুমি দেখতে পাচ্ছ, দেখো এই লাইসোজোমটা এমন একটা গোলাকার একটা অঙ্গাণু, যে অঙ্গাণুটা মনে করো এটা একটা কোষের সাইটোপ্লাজম, মানে কোষ আঁকালাম, এটা মনে করো সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে এটা অবস্থান করবে এবং এটার চারপাশে একটা লেয়ার থাকবে, একটা আবরণ থাকবে। এবং এইটা হচ্ছে কোষের সেই অংশ, সেই অঙ্গাণু যা কোষকে কি করে, বিভিন্ন জীবাণুর হাত থেকে রক্ষা করে। এবং এর মধ্যে যে এনজাইমগুলো আছে, সেই এনজাইমগুলো হচ্ছে ভীষণ ধ্বংসাত্মক, যারা কোনো কিছুকে ধ্বংস করতে পারে। এবং মজার বিষয় কি জানো, এই লাইসোজোম বিভিন্ন কোষকে, বহিরাগত কোষকে তো ধ্বংস করেই থাকে, প্রয়োজন হলে নিজের কোষের অঙ্গাণুকেও ধ্বংস করে ফেলে, ইভেন নিজের কোষটাকেও ধ্বংস করে ফেলে। আর আজকে আমরা সেই লাইসোজোম নিয়েই পড়াশোনা করব ইনশাআল্লাহ। তাহলে লাইসোজোমটা আসলে কি? লাইসোজোমটা হচ্ছে, আমরা যদি মনে করি এইটা একটা কোষের সাইটোপ্লাজম, তাহলে সাইটোপ্লাজমের মধ্যে আমরা এই অংশটা মনে করো লাইসোজোম বলছি। এবং লাইসোজোম হচ্ছে এমন একটা অঙ্গাণু যা হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, আপু হাইড্রোলাইটিক এনজাইমটা কি? সাউন্ড সমস্যা? হাইড্রোলাইটিক এনজাইমটা কি? হাইড্রোলাইটিক এনজাইমটা হচ্ছে এই এনজাইমগুলো, এর ভেতরে মনে করো এই এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলো তখন কাজ করবে যখন তারা পানি পাবে। এই পানি না থাকলে তারা কাজ করতে পারবে না। এবং এই পানির মাধ্যমে, পানি থেকে হাইড্রোজেন আয়ন তারা তো নিবেই, এবং সেই সাথে তারা পানির মাধ্যমে, পানির সাথে এনজাইমের কাজ হয়ে, মানে এনজাইম এবং পানি মিলে কোনো কিছুকে ধ্বংস করে ফেলবে, বিগলন করে ফেলবে, লাইসিস করে ফেলবে। এই জন্যই বলা হচ্ছে হাইড্রোলাইটিক। হাইড্রো মানে পানি, লাইটিক মানে লাইসিস, ভেঙে ফেলা। পানিকে ভেঙে ফেলা নয়, পানির সাহায্যে কোনো কিছুকে ভেঙে ফেলাকেই বলা হচ্ছে হাইড্রোলাইসিস। এবং এই হাইড্রোলাইসিস কাজ করে বলেই এটাকে বলা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার। মানে এর মধ্যে অনেকগুলো এনজাইম আছে, প্রায় 40 থেকে 50 রকমের, এবং প্রত্যেকটা এনজাইমই তোমার পানির সাথে যুক্ত হয়ে বিভিন্ন অংশ, কোষকে ধ্বংস করতে পারে। এবং এই বিশেষ ক্ষমতাটা কিন্তু শুধু লাইসোজোমের মধ্যে আছে, কোষের সকল অঙ্গাণুর মধ্যে শুধু এর আছে। এটাকে আমরা কি বলে থাকি জানো? কোষের পাকস্থলী বলে থাকি। পাকস্থলী যেমন বিভিন্ন জীবাণুকে ধ্বংস করে ফেলে, ঠিক লাইসোজোমও কিন্তু বিভিন্ন জীবাণু ধ্বংস করে ফেলে। এই জন্য এইটাকে আমরা কি বলে থাকি? পাকস্থলী বলে থাকি, স্টোমাক অফ দ্য সেল বলে থাকি, অথবা এটাকে আমরা কোষের ঝাড়ুদারও বলে থাকি, এটাকে আমরা কোষের ঝাড়ুদারও বলে থাকি। ঝাড়ুদারের কাজ কি? জি ভাই, ঝাড়ুদারের কাজ হচ্ছে বিভিন্ন অপরিষ্কার যে জিনিসগুলো আছে, যা ঘর বাড়ি রাস্তাঘাটের জন্য প্রয়োজন নয়, সেগুলোকে ফেলে দেওয়া, সরিয়ে দেওয়া। ঠিক সেরকম একটা কোষের জন্য যা অপ্রয়োজনীয়, যা প্রয়োজন নেই, যা ক্ষতিকর, এই ডিস্টার্বিং অংশগুলোকে কোষ থেকে ছাঁটা মেরে, সরাই দেওয়ার কাজটা কার? ছাঁটা মেরে না, মানে নষ্ট করে ফেলা কার কাজ? অবশ্যই লাইসোজোমের কাজ। এই জন্য আমরা লাইসোজোমকে কিন্তু পাকস্থলী বলে থাকি। কোষের স্টোমাক বলা হয় কোনটি? লাইসোজোমকে। বা কোষের ঝাড়ুদার বলা হয় কাকে? তখনও কিন্তু আমরা লাইসোজোম দিব। তাহলে আশা করছি লাইসোজোমের সংজ্ঞা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং ইনি হচ্ছেন আমাদের সেই সুইট কিউট বিজ্ঞানী,
দুভে। এই দুভে কি করেন? লাইসোজোম আবিষ্কার এবং নামকরণ করে থাকেন। লাইসোজোম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী দুভে লাইসোজোম আবিষ্কার করেন এবং নামকরণ করে থাকেন। এটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমরা বিস্তৃতি পড়বো, অবভিয়াসলি এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। লাইসোজোম আসলে কোথায় কোথায় থাকে? লাইসোজোম শ্বেত রক্তকণিকায় অনেক বেশি থাকে, কারণ শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে জীবাণুকে ধ্বংস করা এবং লাইসোজোমের কাজও হচ্ছে জীবাণুকে ধ্বংস করা। এই জন্য লাইসোজোম কিন্তু শ্বেত রক্তকণিকার মধ্যে সবচেয়ে বেশি থাকে এবং প্রায় সকল প্রাণী কোষে কিন্তু লাইসোজোম উপস্থিত। দেখো এখানে দুইটা চিত্র দিয়েছি, আমরা এক জায়গাতে কিডনি দেখতে পাচ্ছি এবং আরেক জায়গাতে আমরা ইন্টেস্টাইন দেখতে পাচ্ছি, অন্ত্র দেখতে পাচ্ছি। এই দুইটা জায়গাতেই কিন্তু লাইসোজোম থাকে, কারণ এই দুইটা জায়গাতে জীবাণু অনেক বেশি যায়। যেমন রক্ত, পুরো রক্ত আমাদের কিডনিতে যাচ্ছে এবং রক্ত যদি এই জীবাণু দ্বারা অ্যাফেক্টেড হয় তাহলে সেই জীবাণুগুলো কিডনিতে যায় এবং এই জন্য কিডনিতে লাইসোজোম কিন্তু অনেক বেশি থাকে জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য। এবং মজার বিষয় হচ্ছে আমাদের যে কিডনিতে লাইসোজোম পাওয়া যায় সেই লাইসোজোমের আকার সবচেয়ে বড়। তাহলে কার কোষে প্রাপ্ত বা কোন কোষে প্রাপ্ত লাইসোজোমের আকার সবচেয়ে বড়, তখন আমরা কি বলবো? কিডনি বলবো, ঠিক আছে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি ইন্টেস্টাইন, এখানেও কিন্তু লাইসোজোম পাওয়া যায়। তাহলে লাইসোজোম আমরা কোথায় কোথায় পাচ্ছি? আমরা প্রায় সকল প্রাণী কোষে লাইসোজোম পাই, আমরা শ্বেত রক্তকণিকায় অনেক বেশি লাইসোজোম পাই, আমরা কিডনিতে বা বৃক্কে পাচ্ছি, আমরা ইন্টেস্টাইন বা অন্ত্রে পাচ্ছি, আমরা সবচেয়ে বড় লাইসোজোম পাচ্ছি কোথায়? বৃক্কে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে লাইসোজোমের আকার যদি সবচেয়ে বড় বৃক্কে হয় তাহলে লাইসোজোমের আকার ছোট বড় হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? ছোট বড় হবে এবং এখানে এনজাইমের পরিমাণ কম বেশি হবে, সক্রিয় কোনোটাতে বেশি থাকবে, ঠিক আছে। তাহলে আশা করছি এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এগুলো কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য। এবার আমরা যে জিনিসটা পড়বো এটাও কিন্তু আমাদের একটা এমসিকিউ, ঠিক আছে। এটাও আমরা একটা এমসিকিউ পড়ছি। আমরা এই যে এমসিকিউটা পড়ছি, আমরা এমসিকিউটা পড়ার সময় আমরা একটা গাছ আঁকাই, প্ল্যান্ট আঁকাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে লাইসোজোম কিন্তু উদ্ভিদ কোষে খুবই কম পাওয়া যায় না বললেই চলে। পেঁয়াজের কোষ বা ভুট্টার কোষে সামান্য লাইসোজোম থাকে বলে মনে করা হয় এবং এই যে উদ্ভিদ কোষে প্রাপ্ত লাইসোজোমকে আমরা কি বলি? স্ফেরোসোম বলি বা স্ফেরোজোম বলি। এবং এই স্ফেরোসোম বা স্ফেরোজোমটা হচ্ছে ভীষণ ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অঙ্গাণু। ওকে, উদ্ভিদ কোষে তাহলে প্রাপ্ত লাইসোজোমকে আমরা কি বলবো? স্ফেরোজোম। এটা অনেক গবেষণা করার পরে বলা হয়েছে যে উদ্ভিদ কোষে লাইসোজোম নেই বললেই চলে। তবে যে সম্প্রতি যে লাইসোজোমটা আবিষ্কার করা হয়েছে সেইটাকে কি বলা হচ্ছে? স্ফেরোসোম। ছোট ছোট বিন্দুর মতো দেখতে, হ্যাঁ। এবং এই লাইসোজোম দেখো এর ভেতরে অয়েল জমা করে, হ্যাঁ, অয়েল জমা করে, তেল জাতীয় পদার্থ জমা করে, ঝিল্লিবদ্ধ হয়, ঠিক আছে, ঝিল্লিবদ্ধ হয় এবং এর ভেতর তেল জমা থাকে। এই জন্য অয়েল জমা করে বলে এটাকে আমরা কি নাম দিয়েছি? অলিওসোম বা অলিওজোম। তাহলে স্ফেরোসোম আর অলিওসোম কিন্তু একই কথা এবং এটা কিন্তু লাইসোজোম। ওকে, এগুলো কিন্তু এই স্ফেরোসোমও কিন্তু আবিষ্কার করেছেন বিজ্ঞানী দুভে। আর লাইসোজোম কোথায় একেবারে অ্যাবসেন্ট, কোথায় লাইসোজোম একেবারে নেই, তখন আমরা কি বলবো? আরবিসি, মানে লোহিত রক্ত কণিকাতে লাইসোজোম নেই, ডাব্লিউবিসিতে অনেক বেশি পরিমাণে লাইসোজোম রয়েছে, ঠিক আছে। চোরে চোরে মাস্তাতো ভাই বলে না, তো আরবি যার সাথে যার মিল। ডাব্লিউবিসির কাজ জীবাণু ধ্বংস করা, লাইসোজোমের কাজ ধ্বংস করা, মিলে গেছে। এই জন্য লাইসোজোম সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? ডাব্লিউবিসিতে। তাহলে আমাকে একটু বলবা কাইন্ডলি কমেন্ট করে যে এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা। আমি তাহলে পরের অংশে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, কাইন্ডলি একটা কথা, সেটা হচ্ছে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো বা পরে যারা দেখবে, এখন পরে যারা দেখবে তারাও তো এখনই দেখছো, একটু ভিডিওটা শেয়ার করবে। আর যদি লাইভ থাকাকালীন ভিডিওটা দেখো অবশ্যই একটু শেয়ার করো। তোমার এই শেয়ারের ফলে ভিডিওটা তোমার ফ্রেন্ড, জানা অজানা, আত্মীয় অনাত্মীয়
সবাই দেখার সুযোগ পাবে এবং তারা উপকৃত হবে। কারণ আমি এই ক্লাসটা এত সুন্দর, এত সহজ, এত চমৎকার ভাবে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইটা পড়ার পরে লাইসোসোম সম্পর্কে তোমার আর জীবনে কোনো কোনো অভিযোগ থাকবে না। মানে লাইসোসোম এত সহজ কেন, হ্যাঁ মানে লাইসোসোমটা এত সহজ কেন, তোমাদের এইটাই মনে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন বাকি অংশগুলো শেষ করে ফেলি। এখানে আমরা দুইটা টার্ম পড়বো, দুইটা শব্দ পড়বো, সেটা হচ্ছে স্ট্যাবিলাইজার এবং আরেকটা হচ্ছে ল্যাবিলাইজার। এই স্ট্যাবিলাইজার এবং ল্যাবিলাইজার দুই ধরনের পদার্থ। এই দুই ধরনের পদার্থ এই লাইসোজোমের লাইসোজোম, আমাদের যে লাইসোজোম, এই যে লাইসোজোম এটা একটা প্রাচীর দ্বারা তো ঘেরাও থাকবেই এবং এর ভেতরে ছোট ছোট ভ্যাকিউলের মধ্যেও আবার বিভিন্ন এনজাইম অবস্থান করে। ঠিক আছে, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে এই যে লাইসোজোমের যে প্রাচীরটা আছে, হ্যাঁ এই প্রাচীর যদি যখন তখন ফেটে যায় তাহলে কিন্তু বিপদ। বিপদ কি? তাহলে এই লাইসোজোমের প্রাচীর ফেটে গেলে, এইটা তো সাইটোপ্লাজম, হ্যাঁ এটা তো সাইটোপ্লাজম, এটা তো সাইটোপ্লাজম, তাই না? এটা তো সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমে থাকা বিভিন্ন অঙ্গাণুগুলো কি হয়ে যাবে? যখন তখন নষ্ট হয়ে যাবে বা পুরো কোষটাই দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হয়, লাইসোজোমের চারপাশে সুন্দর একটা তো প্রাচীর থাকে, একস্তর বিশিষ্ট ঝিল্লি, এবং লাইসোজোমের ভেতরেও তোমার এনজাইমগুলো ভ্যাকুল ভেসিকল ফোসকা দিয়ে সুন্দর ভাবে আবৃত থাকে। ঠিক আছে, যেন সহজেই তোমার কোনো কোষের সংস্পর্শে না আসতে পারে এবং নষ্ট করতে না পারে। প্রয়োজনে অবশ্যই কোষগুলোকে ধ্বংস করবে, কিন্তু যখন তখন না। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে স্ট্যাবিলাইজার জিনিসটা কি এবং ল্যাবিলাইজার জিনিসটা কি। মনে করো এই যে লাইসোজোম এখানে অবস্থান করছে, হ্যাঁ এখন এই লাইসোজোমের এই কোষটা একদম পারফেক্ট আছে, মানে কোষের সাইটোপ্লাজমের যে অর্গানালিগুলো পারফেক্ট, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রত্যেকটা জিনিস পারফেক্ট ফাইন। মানে এই কোষটা খুব ফ্রেশ, খুব ভালো, এবং এটার আরো অনেক কাজ করার, অনেক ডিভিশন করবে এবং আরো লং লাস্টিং করার মতন এটার অ্যাবিলিটি রয়েছে। এবং এই লাইসোজোমের মধ্যে কোনো জীবাণু প্রবেশ করেনি বা কোনো কোষ প্রবেশ করেনি, তখন কি হয় জানো, কিছু কিছু পদার্থ এই প্রাচীরে জমা করে, লাইসোজোমের প্রাচীরে জমা হয়ে এই যে প্রাচীরটা আছে, এই প্রাচীরটাকে আরো বেশি শক্ত মজবুত করে, যেন এই প্রাচীরটা ছিঁড়ে যেতে না পারে। কারণ ওই প্রাচীরটা তো ছেঁড়ার কোনো প্রয়োজন নাই, কারণ যে অংশগুলো আছে কোষে সবই তো ফ্রেশ ভালো, তাই না? প্রাচীর ছিঁড়ে গেলেই তো সমস্যা। তো এখন এরা কি করে, এটাতে যুক্ত হয়ে কিছু কিছু পদার্থ আছে এই প্রাচীরে যুক্ত হয়ে এই প্রাচীরটাকে আরো বেশি শক্ত মজবুত করে এবং স্থিতিস্থাপকতা প্রদান করে, যেন সহজে ছিঁড়ে না যায়। সেই সকল পদার্থকে আমরা কি বলছি, স্ট্যাবিলাইজার। স্ট্যাবিলাইজার হিসেবে তোমার কোলেস্টেরল, হেপারিন, কর্টিসন এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন মনে করো এই যে তোমার সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমে মনে করো যে কোনো কোষ ঠিক মতন, মানে সাইটোপ্লাজমের কোনো অঙ্গাণু মনে করো ঠিক মতন কাজ করছে না। মনে করো এখানে একটা মাইটোকন্ড্রিয়া আছে, দুষ্টুটা কাজ করছে না, তাহলে এর ধ্বংস হওয়া প্রয়োজন। ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে আরেকটা দুষ্টু আছে, মনে করো ক্লোরোপ্লাস্ট, এ ঠিক মতন কাজ করছে না, তাহলে এই দুষ্টুটাকেও কি করতে হবে, টাস করে মেরে ফেলতে হবে। অথবা দেখা যাচ্ছে তোমার এই কোষের মধ্যে আরেকটা দুষ্টু প্রবেশ করে ফেলছে, তাহলে এই দুষ্টুটারও মেরে ফেলতে হবে। তখন কি হয় জানো, তখন ক্ষেত্র বিশেষে তখন কি হয়, এই অটোফ্যাগি এবং অটোলাইসিসের জন্য এই প্রাচীরটাকে ছিঁড়ে ফেলতে হয়। এই প্রাচীরটা অটোফ্যাগি এবং অটোলাইসিস ভিন্ন, আমি তোমাদের একটু পরে বোঝাবো। তখন এই লাইসোজোমের প্রাচীরটা কি হয়ে যায়, ছিন্ন হয়ে এনজাইমগুলো ভেতর থেকে বের হয়ে আসে। দেখা যাচ্ছে এটাকে ধ্বংস করে ফেললো, তারপর এখানে গিয়ে ধ্বংস করে ফেললো, এটাকে ধ্বংস করে ফেললো, আবার কোনো সময় পুরো কোষটাকে কি করে ফেললো, ধ্বংস করে ফেললো। তখন কিন্তু এই প্রাচীরটার ছিদ্র হওয়ার প্রয়োজন থাকে। তখন এই প্রাচীরের স্ট্রাকচারটাকে ভেঙে দিয়ে এনজাইমগুলোকে বের করে সাইটোপ্লাজমে নিয়ে আসতে হেল্প করে যে পদার্থগুলো, সেগুলোকে আমরা কি বলছি, ল্যাবিলাইজার।
ল্যাভিলাইজার, এগুলো হচ্ছে বিভিন্ন হরমোন, যেমন মেয়েদের ক্ষেত্রে প্রোজেস্টেরন হরমোন থাকে, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন। এই হরমোনগুলো, এই পদার্থগুলো তখন কিন্তু এই প্রাচীরটাকে কি করে দেয়, তোমার ছিঁড়ে ফেলতে সাহায্য করে এবং কোষকে বা কোষের ভেতরে থাকা বিভিন্ন মানে অঙ্গাণুগুলোকে ধ্বংস করে ফেলতে সাহায্য করে। তাহলে আশা করছি তোমরা স্ট্যাবিলাইজার এবং ল্যাভিলাইজার বিষয়টা খুবই ভালো করে বুঝতে পেরেছো। আমাকে কাইন্ডলি বলবে যে স্ট্যাবিলাইজার এবং ল্যাভিলাইজার খুব ভালো করে বুঝতে পেরেছো কিনা। ভালো করে শুনো, এইটা কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এবং 1 মার্কসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষাতে ছোট্ট করে আসতে পারে স্ট্যাবিলাইজার কাকে বলা হয়, অথবা এটার কাজ কি, ল্যাভিলাইজার কাকে বলা হয়, এটার কাজ কি। অথবা আসতে পারে এমসিকিউ নিচে কোনটা স্ট্যাবিলাইজার অথবা নিচে কোনটা ল্যাভিলাইজার পদার্থ, অথবা নিচে কোন পদার্থটি লাইসোজোমের প্রাচীরকে ছিন্ন করে এনজাইমগুলোকে সাইটোপ্লাজমে বের হয়ে আসতে সাহায্য করে। অথবা আসতে পারে লাইসোজোমের মানে সাইটোপ্লাজমের কোন অংশটি বা কোন পদার্থটি লাইসোজোমের প্রাচীরটাকে স্থিতি দান করে বিভিন্ন কোষের অংশকে রক্ষা করে। তাহলে আশা করছি তোমরা এইটুকু সবাই বুঝতে পেরেছো। আমাকে কাইন্ডলি একটু বলবে যে তোমরা বুঝতে পেরেছো কিনা। ভিডিওটি যারা দেখছো, আমি আবারও বলছি, ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই কোনো কথা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো, কোনো কিছু জানার থাকলে। এবং আবারও বলছি, একটু ভিডিওটা শেয়ার করবে, তোমার এই শেয়ারে তোমার ফ্রেন্ডরা ভিডিওটা দেখতে পারবে। ওকে, তাহলে আমরা এখন লাইসোজোমের গঠনে চলে যাচ্ছি। লাইসোজোমের গঠন কিন্তু তোমাদের জন্য তেমন ইম্পর্টেন্ট না হলেও এখান থেকে এমসিকিউ আসে। দেখো আমরা গঠনটাতে দেখতে পাচ্ছি, এই যে লাইসোজোম, এটা একটা গোলাকার শেপ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে লাইসোজোম কেমন দেখতে হবে, গোলাকার হবে। এইটা দেখা যাচ্ছে গোলাকার, আমি ছোট ছোট করে দিচ্ছি যেহেতু এটা ওইভাবে আসে না। এবং এইটা লিপিড দিয়ে গঠিত। হ্যাঁ দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি কালো বর্ডার যেটা, সেটা হচ্ছে লিপিড দ্বারা গঠিত। এর বাহিরে কি থাকবে, লিপিড থাকবে। এর বাহিরে কি থাকবে, লিপিড থাকবে। লিপিড থাকবে, এর বাহিরে লিপিড থাকবে। এখন এই যে তোমার লাইসোজোম, এর ভেতরে, হ্যাঁ এর ভেতরে দেখো এই যে ফোস্কার মতন, গোল গোল ফোস্কার মতন, এই যে ফোস্কার মতন যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এই অংশগুলো আসলে বিভিন্ন এনজাইমকে তোমার ঝিল্লি দ্বারা আবদ্ধ করেছে। ঠিক আছে, তার মানে এর ভেতরে কি অবস্থান করবে, বিভিন্ন এনজাইম অবস্থান করবে। এখন প্রশ্ন হচ্ছে, এর ভেতরে প্রায় কতটির মতন এনজাইম থাকতে পারে? এর ভেতরে প্রায় ক্ষেত্র বিশেষে 40 থেকে 50টি এনজাইম অবস্থান করে এবং এই এনজাইমগুলো হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম, মানে যারা অম্লীয় পরিবেশে কাজ করতে পারবে এবং পানির সাহায্যে ভেঙে পানি থেকে তোমার হাইড্রোজেন আয়ন নিয়ে তারা অম্লীয় পরিবেশে কাজ করতে পারে। তাহলে এখানে যে এনজাইমগুলো আছে, সেই এনজাইমগুলোর কি কি নাম থাকতে পারে? এই এনজাইমগুলোর নাম হচ্ছে তোমার লাইপেজ এনজাইম থাকতে পারে, ঠিক আছে। তারপর এখানে তোমার ডিএনএ এস এনজাইম থাকে, এখানে তোমার আরএনএ এস এনজাইম থাকে। অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা এনজাইম, সেটা হচ্ছে লাইসোজাইম। হ্যাঁ, এই এনজাইম থাকে। ফসফেটেজ, এই এনজাইমগুলো থাকে। মানে এখানে বিভিন্ন রকমের এনজাইম থাকে এবং এই এনজাইমগুলো বিভিন্নভাবে কাজ করে কি করে, বিভিন্ন কোষের অংশের নিজের অঙ্গাণু, কোষের নিজের অঙ্গাণু অথবা বাহিরের অংশ বা অঙ্গাণুগুলোকে ধ্বংস করে ফেলে। তাহলে দেখো, আমাদের কিন্তু লাইসোজোম নিয়ে আশা করছি, লাইসোজোমের গঠন নিয়ে আশা করছি আর কোনো প্রবলেম হবে না। তাহলে লাইসোজোম নিয়ে যদি কোনো গঠন নিয়ে প্রবলেম না হয়, তাহলে আমরা কি করব, অন্য অংশে চলে যাব। লাইসোজোমের গঠন কিন্তু বারবারই বলছি, পরীক্ষাতে ওইভাবে আসবে না, আমরা বাকি অংশগুলোই গুরুত্ব সহকারে পড়তে থাকবো ইনশাআল্লাহ। তাহলে এখন আমাদের বাকি অংশের মধ্যে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাজ। অ্যাকচুয়ালি সেটা আমরা কি পড়বো, সেটা হচ্ছে কাজ পড়বো। সেটা কি পড়বো, সেটা হচ্ছে আমরা কাজ পড়বো। দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো,
এই যে আমরা এখানে যে পিকচারটা দিয়েছি, এটা একটা চমৎকার একটা পিকচার। এটা পুরো একটা প্রসেস দেখানো হয়েছে যে বহিরাগত কোনো বস্তু যদি আসে তাহলে লাইসোজোম কিভাবে সেই বস্তুটাকে ধ্বংস করে। তার আগে আমরা একটা কথাবার্তা পড়ি, সেটা হচ্ছে লাইসোজোম কিন্তু আবার দুই ধরনের হয়ে থাকে। হ্যাঁ, একটা হচ্ছে প্রাইমারি লাইসোজোম আর একটা হচ্ছে সেকেন্ডারি লাইসোজোম। প্রাইমারি লাইসোজোম এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি লাইসোজোম। তোমরা কি কেউ এই প্রাইমারি লাইসোজোম এবং সেকেন্ডারি লাইসোজোম সম্পর্কে জানো কিনা আমাকে একটু জানাও। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে দেখো আমরা একটু খেয়াল করি, আমরা ওটাতে পরে যাচ্ছি, আমরা ওখানে একটু পরে যাচ্ছি। আমরা দেখো এখানে লাইসোজোমের কাজে আমরা চলে আসি। লাইসোজোমের কাজ হচ্ছে তোমার দুই ধরনের। আমরা কাজ করার সময় লাইসোজোমের প্রকারভেদটাও পড়বো। প্রকারভেদটা, আচ্ছা প্রকারভেদটা আমরা আগে পড়ে ফেলি। লাইসোজোমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি লাইসোজোম আর একটা হচ্ছে সেকেন্ডারি লাইসোজোম। আমরা এখানেই তাহলে একটু দেখি, লাইসোজোম আমরা কয় প্রকার দেখতে পাই? দুই প্রকার, একটা প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। এই যে দেখো গলগি বডি, এই যে গলগি বডি, আমি অন্য কালার দিয়ে তোমাদের দেখাই দিই তাহলে সুবিধা হবে। এই যে গলগি বডি থেকে প্রথম অবস্থায় গলগি বডি থেকে, হ্যাঁ গলগি বডি থেকেই তো আমরা জানি যে লাইসোজোমের সৃষ্টি হয়। তো গলগি বডি থেকে যখন গলগি বডি থেকে যদি লাইসোজোমে মনে করো সরাসরি সৃষ্টি হলো এবং এগুলো আকারে ছোট ছোট, তখন এগুলোকে আমরা কি লাইসোজোম বলবো? প্রাইমারি লাইসোজোম। এগুলোকে আমরা কি বলবো? প্রাইমারি, আমি PA লিখছি, প্রাইমারি লাইসোজোম। এরা তেমন কোনো কাজ করে না। কিন্তু এই প্রাইমারি লাইসোজোম গুলো যদি আবার এই যে প্রাইমারি লাইসোজোম এরা যদি আবার কোনো ফ্যাগোসোমের সাথে, হ্যাঁ ফ্যাগোসোম মানে কোনো পিনোসাইটিক ভেসিকল, ফ্যাগোসাইটিক ভেসিকল, এদের সাথে যদি ফিউজড হয়ে যায়, যুক্ত হয়ে যায়, তখন তারা যে লাইসোজোমে কনভার্ট হয় সেইটা হবে সেকেন্ডারি লাইসোজোম। তাহলে প্রাইমারি লাইসোজোম আর সেকেন্ডারি লাইসোজোম সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। তাহলে প্রাইমারি লাইসোজোম এবং সেকেন্ডারি লাইসোজোম তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। সেকেন্ডারি এবং প্রাইমারি, তাহলে প্রাইমারি লাইসোজোমটা তৈরি হবে গলগি বডি থেকে, আকারে ছোট, এরা তেমন কোনো কাজ করবে না। প্রাইমারি লাইসোজোম আবার যদি দেখা যাচ্ছে কোনো ফ্যাগোসোমের সাথে অথবা পিনোসাইটিক ভেসিকলের সাথে যুক্ত হয়, ফিউজড হয়ে যায়, এবং তখন যে লাইসোজোম তৈরি করবে সেটাকে আমরা কি বলবো? সেকেন্ডারি লাইসোজোম। এই সেকেন্ডারি লাইসোজোম দুই ভাবে কাজ করে। কয় ভাবে কাজ করে? দুই ভাবে কাজ করে। এদের মধ্যে কেউ কোষের নিজস্ব অঙ্গগুলোকেই ধ্বংস করে ফেলে, আবার কেউ আছে কোষের বাহির থেকে আসা বস্তুগুলোকে ধ্বংস করে ফেলে। তাহলে সেকেন্ডারি লাইসোজোম কি করে? কেউ আছে নিজের যে কোষ আছে, সেই নিজের কোষকে ধ্বংস করে। আর কেউ আছে কোনো লাইসোজোম, আর কোনো লাইসোজোম আবার কি আছে? কোনো লাইসোজোম আবার কি করে? বহিরাগত, হ্যাঁ বহিরাগত, বুঝছো? বহিরাগত যে অণুজীব বা কোনো জীবাণু বা কোনো কিছু কোষের মধ্যে প্রবেশ করলে সেগুলোকে ধ্বংস করে। তো এদেরকে যারা নিজের কোষকে ধ্বংস করে তাদেরকে আমরা কি বলবো? অটোফ্যাগোসোম। আর যারা বহিরাগত কোষকে ধ্বংস করবে তাদেরকে আমরা কি বলবো? হেটারোফ্যাগোসোম। তাহলে এখন এখানে আমরা একটু খেয়াল করে দেখি, এই যে আমরা প্রথমে পড়েছি যে এইটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস ঘটায়। কি করে? ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে যদি বহিরাগত কোনো জীবাণুকে ধ্বংস করে তখন আমরা সেটাকে কি বলবো? ফ্যাগোসাইটোসিস। তাহলে এই লাইসোজোম গুলো বহিরাগত কোনো জীবাণু বা কোষকে ধ্বংস করবে। বহিরাগত কোনো জীবাণু বা কোষকে যদি ধ্বংস করে তাহলে সেই প্রসেসের নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। মনে করো এখানে একটা ফুড পার্টিকেল প্রবেশ করছে, দেখো এই যে কঠিন একটা বস্তু প্রবেশ করছে, কি দিয়ে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি।
এই যে ফ্যাগোসাইটিক ভেসিকল, এই ফ্যাগোসাইটিক ভেসিকলটা কি হলো, এখানে চলে গেল। দেখতে পাচ্ছ এটা কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে হচ্ছে, হ্যাঁ, এবং এর মধ্যে কি ফুড পার্টিকেল আছে, হ্যাঁ, এবং একটা ভ্যাকিউল তৈরি করেছে, ভ্যাকিউল দ্বারা ঝিল্লিবদ্ধ হয়েছে। এই যে কোষ মেমব্রেনের যে অংশটা, এটা দিয়ে ঝিল্লিবদ্ধ হলো এবং এইটার সাথে এটা যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে দেখো তোমার এই যে লাইসোজোম এটার সাথে যুক্ত হয়ে গেল, এই অংশটার সাথে লাইসোজোম কি হয়ে গেল, যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে তারা নতুন ভাবে একটা কি করলো, মেমব্রেন দ্বারা আবদ্ধ হয়ে গেল। তাহলে এর মধ্যে থাকবে সেই ফুড পার্টিকেল এবং কি লাইসোজোম। তারপর লাইসোজোমের ভেতর থাকা এনজাইম গুলো বের হয়ে এসে ফুড পার্টিকেলের অংশগুলোকে ভেঙে ভেঙে দেখো ছোট 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 টুকরোতে কনভার্ট করে ফেলেছে। ভালো করে খেয়াল করো, এই যে টুকরোগুলোতে কনভার্ট করে ফেলেছে, যে অংশগুলো এখন এই টুকরোতে টুকরো টুকরো করে একেবারে যে অংশগুলো কোষের জন্য প্রয়োজন, যেটা কোষের পুষ্টি উপাদান হতে পারে, সেটা তারা কোষকে সাপ্লাই দিবে, বুঝো কিন্তু। এবং যেটা অপ্রয়োজনীয় দেখো সেটা কি করছে, কোষ থেকে বাহিরে ফেলে দিয়েছে, যা ঝাড়ু মাইরা সরাই দিছে। ভালো করে খেয়াল করবা। তাহলে এখানে কিন্তু এন্ডোসাইটোসিস হচ্ছে, কোষের ভিতরে প্রবেশ করছে কোনো কিছু, আর এটা এক্সোসাইটোসিস হচ্ছে, কোষ থেকে কোনো কিছু বাইরে বের হয়ে যাচ্ছে। এবং এই পুরো প্রসেসটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তাহলে যে প্রক্রিয়ায় লাইসোজোম বহিরাগত কোনো জীবাণুকে ধ্বংস করে ফেলে সেইটাকে আমরা কি বলবো, ফ্যাগোসাইটোসিস। তাহলে ফুড পার্টিকেল বা কোনো কিছু প্রবেশ করলো, সে ঝিল্লিবদ্ধ হলো, লাইসোজোম তার সাথে যুক্ত হয়ে ঝিল্লিবদ্ধ হলো, এবং লাইসোজোম কি করলো, প্রাচীরটাকে ফাটাই দিল ভেতরে এনজাইম যার মধ্যে থাকে, এবং ওই ফুড পার্টিকেল বা জীবাণুটাকে কি করলো, ধ্বংস করে ফেললো। সেখান থেকে যদি কোনো পুষ্টি উপাদান থাকে যা কোষের জন্য প্রয়োজন, সেটা কোষকে সাপ্লাই দিবে, বাকি অংশটা কি করবে, কোষের বাহিরে ফেলে দিবে। এইটা হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। এবং আমরা পরবর্তীতে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অটোলাইসিস বা অটোফ্যাগি বা স্বগ্রাস। ভালো করে খেয়াল করবা, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবা। দেখো, মনে করো এইটা হচ্ছে একটা কোষ এবং এইটা হচ্ছে আমাদের কোষের সেই লাইসোজোম, আমাদের কোষের লাইসোজোম। এখন ভালো করে শুনবা, ঠিক আছে? এখানে মনে করো বিভিন্ন অংশ আছে, মাইটোকন্ড্রিয়া, এখানে মাইটোকন্ড্রিয়া আছে, তারপরে আমরা নিউক্লিয়াস একটা আঁকালাম, বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি। তারপর তোমার হচ্ছে গলগি বডি, ক্লোরোপ্লাস্ট, বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং লাইসোজোম, এই লাইসোজোমের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, থলে, এবং এর ভিতরে তোমার এই এনজাইম। তো এখন ভালো করে শুনবা, এই যে লাইসোজোম, এখন অটোলাইসিস করবো আমরা, অটোলাইসিস এবং অটোফ্যাগি। ফার্স্ট আমরা অটোফ্যাগি বলি। অটোফ্যাগি এবং অটোলাইসিস, অটোফ্যাগি এবং অটোলাইসিস দুইটা ভিন্ন শব্দ। মনে করো, ভালো করে খেয়াল করবা, মনে করো আমার বাসায়, আমার বাড়ি আছে, সুন্দর একটা বাড়ি, এবং আমার বাড়িতে কোন একটা ফার্নিচার নষ্ট হয়ে গেছে। আমি ওই ফার্নিচারটাকে সরাই দিলাম, বাড়ি থেকে বের করে দিলাম, নষ্ট করে ফেললাম। তারপরে ওই ফার্নিচার তো নষ্ট করে সরিয়ে দিয়েছি, ওখানে আরেকটা ফার্নিচার নিয়ে এসে দিলাম, বুঝো? তাহলে এইটা হচ্ছে অটোফ্যাগি বা স্বগ্রাস। আর এমন যদি হয় যে আমার বাড়িটাই নষ্ট হয়ে গেছে, উপর থেকে ইট বালি সিমেন্ট সব খুলে খুলে পড়ছে, যখন তখন ঠাস ঠুস করে মাথার মধ্যে পড়তে পারে, বিভিন্ন ফার্নিচারে ঘুমটুন ধরছে, মনে করো টেবিলে বসলে ঠাস করে পড়ে একদম মাজা ভেঙে যাবে এমন অবস্থা, খাটের মধ্যে বসাই যায় না, নড়বড় করে ক্যাচ ক্যাচ। তাহলে এখন কি করতে হবে? বিল্ডিংও নষ্ট, পানি পড়ে, পানি ছয়, সব কিছু আমি কি করে ফেললাম, একটা বুলডোজার নিয়ে এসে গুড়াই দিলাম, ধ্বংস করে ফেললাম। এইটা হচ্ছে অটোলাইসিস। তাহলে অটোফ্যাগি আর অটোলাইসিস আশা করি বুঝতে পেরেছো, ভালো করে শোনো। ঠিক এখানেও তাই। মনে করো এই মাইটোকন্ড্রিয়া, এই দুষ্টটা কাজ করছে না, ওর মধ্যে কোনো ত্রুটি দেখা যাচ্ছে, তখন লাইসোজোম এই দুষ্টটার কাছে এসে মিষ্টি করে এটারে হটাই দিবে, ঠাস করে মেরে ফেলবে, জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে,
আরেকটা মাইটোকন্ড্রিয়া ডিভিশন করে নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি করে ফেলবে। এইটা কাজ করছে না, এই লাইসোজোমের মধ্যে চলে আসলো, সেটারে আবদ্ধ করে নিল, টাস করে মেরে ফেললো, নষ্ট করে ফেললো। এটাই হচ্ছে অটোফ্যাগি এবং স্বগ্রাস। কিন্তু মনে করো এই কোষটা এখন বেঁচে থাকা আর কোনো প্রয়োজন নাই, এই কোষটা বেঁচে থাকলেই সমস্যা, এই কোষের মধ্যে অনেক ত্রুটি দেখা দিয়েছে, এই কোষটা বুড়া হয়ে গেছে। তাহলে এখন অ্যাপোপ্টোসিস, যেটা আমরা 2 নাম্বার চ্যাপ্টারে পড়বো ইনশাল্লাহ। অ্যাপোপ্টোসিস মানে জেনেটিক্যালি মৃত্যু, এটা নির্ধারিত যে এই কোষটার এখন বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই, এই কোষটার এখন মৃত্যু হওয়ার প্রয়োজন। মৃত্যু হলে এই কোষটা তবেই দেহের জন্য কি গুড, ভালো। তাহলে এখন কি করবে? লাইসোজোম পুরো প্রাচীরটাকে তার ফাটাই দিবে, এনজাইমগুলো সাইটোপ্লাজমে বের হয়ে আসবে, অম্লীয় পরিবেশে সব অংশগুলোকে মেরে ফেলবে, পুরো অংশটাই ধ্বংস হয়ে যাবে। এইটা হচ্ছে অটোলাইসিস। মানে লাইসোজোম যখন পুরো কোষটায় ধ্বংস করে ফেলে তখন সেটা হচ্ছে অটোলাইসিস। এই যে অটোলাইসিস করলো, এই সময় লাইসোজোম নিজেও নষ্ট হয়ে যায়। এই জন্য লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। বুঝতে পারছো? ভালো করে বোঝার চেষ্টা করো। কেরাটিন তৈরি করে, যেটা আমাদের চুলে থাকে, শিঙে থাকে অনেকের, হ্যাঁ, ক্যান্সার তৈরি করে লাইসোজোম। শুক্রাণুর লাইসোজোম কি করে জানো? হায়ালুরোনিডেস এনজাইম তৈরি করে ডিম্বাণুর প্রাচীরকে ছিন্ন করে ডিম্বাণুর ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। মনে করো, আমি একটু বুঝাই দেব। মনে করো এইটা হচ্ছে একটা শুক্রাণু, এই মাথায় গতদিন ক্লাস করছি, খেয়াল করবা, এখানে অ্যাক্রোজোম তৈরি হয়েছে, এর মধ্যে এনজাইম আছে, এখানে আছে ডিম্বাণুর প্রাচীর, এইখান থেকে ছিঁড়ে যাবে এবং এখান থেকে হায়ালিউরিডেস এনজাইমটা বের হয়ে এই ডিম্বাণুর প্রাচীরটা গলায় দিবে, দিয়ে নিউক্লিয়াসকে ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে মিলেমিশে একাকার হয়ে নিষেধ করতে সাহায্য করবে। এবং এই কাজটা করতে কে হেল্প করছে? লাইসোজোম। ওকে, ব্যাঙাচির কিন্তু একটা লেজ থাকে, কিন্তু ধীরে ধীরে লেজটা কি হয়ে যায়? মিলে যায়, ব্যাঙের পিছন সাইডটা এরকম হয়ে যায়। এই যে একটা রূপান্তর হয়েছে, এই রূপান্তরে হেল্প করে কে? হেল্প করে? লাইসোজোম। এবং এই লাইসোজোম, এটার কাজই হচ্ছে পরিপাক করে ফেলা, খেয়ে ফেলা, ধ্বংস করে ফেলা, হজম করে ফেলা। লাইসোজোম কিন্তু তার চারপাশে প্রাচীর দিয়ে সুন্দর করে পুরো কোষটাকে কি করে? খেয়ে ফেলা বা হজম করা থেকে রক্ষাও করে। তাহলে আমরা লাইসোজোমের যে টপিকটা পড়লাম, কাজগুলো পড়লাম, এখন আমাকে বলো, এখন কি তোমার বিন্দু মাত্র এটা নিয়ে সমস্যা আছে? অনেকে বলে আপু অটোফ্যাগি, অটোলাইসিস, ফ্যাগোসাইটোসিস বুঝি না, উল্টাপাল্টা হয়ে যায়। এখন আমি তোমাকে কনফার্ম করে বলছি 100% ইনশাআল্লাহ, এই ভিডিওটা তুমি যদি একটু মনোযোগ সহকারে দেখো, লাইসোজোম নিয়ে তোমার কোনো সমস্যা কোনো দিন হবেই না। অটোলাইসিস কি, অটোফ্যাগি কি, স্বগ্রাস কি, আত্মঘাতী থলিকা কেন বলা হয়, জীবনেও তুমি ভুলবা না, ভুলতে চাইলেও তুমি ভুলতে পারবে না। তুমি স্বপ্নের মধ্যে দেখবা যে আমি তোমাকে লাইসোজোমের এই বিষয়গুলো বুঝাচ্ছি। তোমার ঘুমাইতে দিব না তো, তুমি মনোযোগ দিয়ে ক্লাস করবা, নাহলে তুমি ঘুম পাতে পারবা না, তুমি খালি স্বপ্নে এগুলোই দেখতে থাকবা। তুমি যদি সুন্দর করে মুখস্থ করে ফেলো, বুঝো, তাও তুমি স্বপ্নে দেখবা। আর তুমি যদি ফাঁকিবাজি করো, তাও তুমি স্বপ্নে দেখবা জানি এত সুন্দর ক্লাসটা কেন ফাঁকি দিলাম। ঘুম থেকে উঠে তুমি ক্লাস করবা। তোমাকে ক্লাস করতে হবে, এই ক্লাসগুলো তোমার জন্য আমি সাজিয়েছি এত সুন্দর করে, সহজ করে। তো তুমি দেখবা না তো কে দেখবে? তোমাকেই দেখতে হবে, তুমি দেখবা, তুমি রেজাল্ট ভালো করবা। হ্যাঁ, বাবা মার সুন্দর মুখটাকে আরো উজ্জ্বল তুমিই করবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তো অনেক কথা বলে ফেললাম, আজকে আমাদের কিন্তু পড়া এখানেই শেষ। আমি জানি এই চমৎকার ভিডিওটা কেউ যদি একবার দেখে, এই ভিডিওর প্রেমে পড়ে যাবে, বায়োলজিকে ফিল করবে, বায়োলজিকে লাভ করতে থাকবে এবং ওয়েট করবে আপু কখন আসবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। নেক্সট স্যাটারডে আমাদের দেখা হবে ঠিক 9টায় নতুন আরেকটা সুন্দর টপিক নিয়ে, খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। অবশ্যই ভালো থেকো, শুভকামনা থাকবে তোমাদের জন্য, অনেক অনেক ভালো থেকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।